6 মাস ইনস্টিটিউশনে যেতে পারলো না, নামের আগে শাস্তি বসিয়ে দিয়েছে নামের পিছনে, জ্যোতিষ হয়ে গেছে, এই ধরনের ভণ্ডামি। এটা জ্যোতিষ শাস্ত্রের অবমাননা। জ্যোতিষ তো বেদের নির্মল চক্ষু। জ্যোতিষটা বয়সের উপর ডিপেন্ড করে, পড়াশোনার উপর ডিপেন্ড করে, কে কতটা পড়েছে জানে, রিসার্চের উপর ডিপেন্ড করে। কিন্তু তন্ত্র বয়সের উপর ডিপেন্ড করে। তারা কিন্তু এটা দিয়ে ব্যবসা করছে না। তাদের কাছে এই জিনিসগুলো আছে। তারা যদি কলকাতায় একবার চলে আসে না, বহুত শাস্তির ঝাপ বন্ধ হয়ে যাবে। এত বড় কথা। তারা এগুলো নিয়ে ব্যবসাই করছে না, বংশ পরম্পরায় পেয়েছে, সাধনা করে পেয়েছে, সেই জিনিসগুলো তাদের কাছে রেখে দিয়েছে। উপযুক্ত দেখলে দেয়। তুমি গিয়ে 2 লক্ষ টাকা দিলেও তোমায় দেবে। হয় প্রত্যেক দিন, মানে সকালবেলা ঘুম থেকে ওঠে, ওনার কথা মতো উনি 7টার মধ্যে ঘুম থেকে উঠে যান। ঠিক আছে, একটু ফ্রেশ ট্রেশ হতে 7:30 8টা অ্যাপ্রক্স। মহিলা মানুষ, অনেক কাজ বাজ থাকে ঘরে। তা ফ্রেশ হয়ে যখনই আসে তখনই দেখতে পায় যে ওনার ধরো এইটা রুম, এই রুমের যে কোনো একটা জায়গাতে প্রতিদিন নিয়ত উনি দেখতে পায় যে এইখান থেকে এই কপালের এই যে ললাট, যেটা কপাল, এই সাইডটা যেন কেউ ছুরি নিয়ে এরকম ঘষছে প্রতিনিয়ত। এত জ্বালা পোড়া, কাটার মতন, কিন্তু কোনো ব্লিডিং নেই, কোনো কিচ্ছু নেই। একজন পুলিশ অফিসারের প্রমোশন হয়েছে আমার কাছে। হ্যাঁ, তিনি আমাকে ফিডব্যাক জানিয়েছেন। হ্যাঁ, তা সেরকম ভাবে উনি যে জায়গাটা চেয়েছিলেন সেটা পাচ্ছিলেন না। আমার কাছে এসে নীতিকার সিজিল, নীতিকা অয়েল নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে টাইম লাগে, কিন্তু ওনাকে কি করেছে আমি জানি না। উনি নিজেই বলেছেন, আমি তোমাকে উঠে দেখাতে পারি। হ্যাঁ, যে উনি ফিডব্যাকটা দিয়েছে কেমন, যে দাদা আমি বুঝতে পারিনি 1 সপ্তাহের মধ্যে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। তো নমস্কার, আপনাকে কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের পডকাস্টে কি কথা হবে তাই জন্যই তো ক্লিক করেছেন, এবং কি আছে আমাদের সাথে তন্ত্র সাধক শ্রীদীপ। শ্রীদীপ আমাদেরকে আজকে বলবে, আপনি ধরুন, হ্যাঁ, আমি ও কি বলবে তার থেকেও বড় কথা হচ্ছে যে ওর একটা নিজস্ব একটা এনজিও আছে। সেই এনজিওতে যদি আপনারা চান কিছু ডোনেট করতে, তার জন্য নাম্বার শ্রীদীপের আছে, ডিসক্রিপশনে আছে, এবং আমার কথা যেখানে শেষ হবে তারপর থেকে ওর নাম্বারও আছে। আপনারা কল করে আপনারা যেটা আপনাদের মনে হবে, যেটা আপনাদের জন্য ভালো হতে পারে, তার জন্য আপনারা ডোনেট করতে পারেন, সেটা আলাদা বিষয়। এবার আমরা ঢুকি কি বিষয় আমরা কথা বলেছি। ধরুন আপনি নিজের একটা গ্রোথ চাইছেন, বা আপনি নিজে চাইছেন যে শ্রীদীপ যে ধরনের কথা বলছে সেই রকম জিনিস আমি শিখে একটু আর্ন করতে পারি, যাতে ঘরে বসে থেকে কি করবেন। তার জন্য নীতিকা আছেন, তার জন্য বগলামুখী মা আছেন। সেই যে মন্ত্র বা কত সহজে এই জিনিসগুলো শিখলে আপনি নিজের গ্রোথ, এবং তার সাথে সাথে আপনার আশেপাশে থাকা যে মানুষ যাদেরকে আপনি হেল্প করতে পারেন, সেইখানে গ্রোথ আপনি দিতে পারেন। এবার চাইলেন যে বগলামুখী মায়ের কথা শুনে বা আপনি এইগুলো শিখে নিয়ে কি বলবো, মানে বেশি টাকা ডিমান্ড করছে, শক্তি কিন্তু একটা সময় চলে যাবে। শ্রীদীপ সেইভাবেই কিন্তু আপনাদেরকে আদেশ বা মন্ত্রপুত করে সব কিছু দেবে, এবং খুবই কম খরচে। এমন না যে 20,000 30,000 এরকম না, 10,000-এর মধ্যেই সব কিছু শেখানো হয়। এবং নীতিকা থেকে শুরু করে, নীতিকা তো সব থেকে সস্তা। এবার কত টাকা মনে প্রশ্ন যাচ্ছে, পডকাস্টটা দেখতে হবে। আর ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা জানেন, সেই নাম্বারে ফোন করে আমাদের এখানে এসে ভালো তথ্য সারা বিশ্বের বাঙালির কাছে ছড়িয়ে দিতে হবে। আর কোনো রকম প্রেডিকশান চাইছেন, প্রেডিকশান বলবো না, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন বা প্রমোশন করতে চাইছেন আমাদের সাথে, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট শ্রীদীপের কাছে। কেমন আছো? ভালো আছি, জয় গুরু জয় মা। জয় গুরু জয় জয় মা। শ্রীরাম। জয় শ্রীরাম। আজকের পডকাস্টের প্রথম দিকে আমি জানতে চাইবো একটা ঘটনা তুমি বলছিলে, যেটা বাস্তু তুমি একজনের বাড়ি ঠিক করেছো, একটা দিদির। বাস্তু ভৌতিক উপদ্রব। বাস্তু, যদি শুরু করো তোমার মতো। হ্যাঁ, ওই দিদি রিকোয়েস্ট করেছিল আমাকে যে ঘটনাটা বলবে। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে তোমার কি বলে বনগাঁর ওখানে। ঠিক আছে, বনগাঁয় বাড়ি ওনার। আমার কাছে উনি এসেছিলেন গত পডকাস্টটা, মানে 3 তারিখে রিলিজ হয়, তার আগের পডকাস্ট যেটা। ঠিক আছে, আগের পডকাস্ট দেখে। তা ঘটনাটা হলো এরকমই। ওনার বাড়িতে আমাকে বললো একদিন আপনাকে আসতে হবে, আমি ফোনে কিছু জানাতে পারছি না, খুব ডিস্টার্ব, মানে অসুবিধা আছে। আমি অবাকই হয়েছিলাম যে সবাই তো আগে ফোনে জানে, কথা বলে, পেমেন্টের একটা ইস্যু থাকে, তারপর কনফার্ম হয় বা কনফার্ম করে। হঠাৎ করেই আমাকে বললেন যে আসো। অবাক হলাম। তা দেখলাম উনি, মানে বলার কারণটা গিয়ে দেখলাম যে কেন এরকম বলেছিলেন। আমাকে পেমেন্টও করে দিলেন, যে আসার যে আমি যে গাড়ি ভাড়াটা লাগে, ফিসটা, সেটাও পেমেন্টও করে দিলেন। অবাক হয়ে গেলাম। তা গিয়ে তখন উনি আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করছে যে ভাই কেমন ফোনে বলতে পারিনি, যদি ফোনে বলতাম আমার অত্যাচার আরও বেরিয়ে যায়। তুমি এসছো সামনাসামনি, বললে তুমি দাও, হেল্প করতে পারবে আমি জানি।
ওনার বাড়িতে হয় প্রত্যেক দিন, মানে সকালবেলা ঘুম থেকে ওঠে, ওনার কথা মতো উনি 7টার মধ্যে ঘুম থেকে উঠে যান। ঠিক আছে, একটু ফ্রেশ ট্রেশ হতে 7:30 8টা অ্যাপ্রক্স। মহিলা মানুষ, অনেক কাজ বাজ থাকে ঘরে। তা ফ্রেশ হয়ে যখনই আসে তখনই দেখতে পায় যে ওনার, ধরো এইটা রুম, এই রুমের যে কোনো একটা জায়গাতে প্রতিদিন এরম ভেঙে যাচ্ছে দেয়ালে, মানে একটা করে পার্ট চির খেয়ে যায়। পুরোনো যে বাড়িগুলো থাকে কলকাতা চত্বরে, যেমন একটা চির চির খেয়ে যায় না, হ্যাঁ, ওরকম চির খেয়ে যাচ্ছে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা দেয়াল। হুম। ঠিক আছে, এবার সেখানে উনি মিস্ত্রি এরম যত যারা যারা আছে, আবার ইঞ্জিনিয়ারদের মধ্যেও কেউ, তাদেরকে দেখিয়েছে। বলছে কোনো সলিউশন পাচ্ছে না, যে কী কারণ, কে বলছে ভিত ভালো না, অনেক কিছু বাড়ির ব্যাপারে তো আমি অত জানি না। যাই হোক, বিভিন্ন জন বিভিন্ন রকম মত দিচ্ছে। তা তারপর ওনার সঙ্গে শুরু হলো অত্যাচার, মানে এই যে ঘটনাটা, সেটা দেয়ালের ফাটা ঘরের উপর অত্যাচারটা চলেছে একটা সপ্তাহ। তখন কিন্তু ওনার উপর কোনো প্রভাব পড়েনি, ওনার শরীরের উপর, বুঝতে পারছো? শরীরের উপর প্রভাব পড়লো একটা সপ্তাহ বাদ দিয়ে। কি না, প্রতিনিয়ত উনি দেখতে পায় যে এইখান থেকে এই কপালের এই যে ললাট, যেটা কপাল, এই সাইডটা যেন কেউ ছুরি নিয়ে একদম ঘষছে প্রতিনিয়ত। এত জ্বালা পোড়া, কাটার মতন, কিন্তু কোনো ব্লিডিং নেই, কোনো কিচ্ছু নেই। ডাক্তার দেখালো, বিভিন্ন রকম টেস্ট করলো, তাতেও কোনো কিছু বের হচ্ছে না। ঠিক আছে, এবং আহ, ওনার হাজবেন্ড বলছে অফিস থেকে ফেরার পথে যেন মৃত্যু থেকে মানে ফিরে ফিরে আসছে। বাস এসে চাপা দিয়ে যাওয়ার মতন অবস্থা, একজনের সাইড করে নিল, টেনে নিল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, উপরে উনি আর কি এর কাজ করতেন, ইলেকট্রিসিটির কাজ বাজ করতেন ওনার হাজবেন্ড, হ্যাঁ, অফিসে উপরে উঠতে হয়, ইলেকট্রিসিটির কাজ করে তো উপরে উঠতে ফিরতে হয়, উপরে উঠছে, ওনার যেখান থেকে পড়ে যাওয়ার কথা, ওনার একজন কর্মী পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। ঠিক আছে, এরকম কোনো বিপদ আপদ হচ্ছে, এইরকম ঘটনা ঘটছে। তা এই সবগুলো হওয়ার দরুন উনি প্রচণ্ড আপসেট তো হয়েছেন, বিভিন্ন তান্ত্রিকের কাছেও গিয়েছিলেন, হ্যাঁ। তা যাওয়ার দরুন অনেকে বাড়িতে হোম যজ্ঞ, বা যত একটা করে সপ্তাহ যাচ্ছে একটা নতুন নতুন সিমটম। এই যে মাথায় ছুরি, হাজবেন্ডের বিপদ, এটা চলে গেল একটা সপ্তাহ। পরের সপ্তাহ দিয়ে শুরু হলো কি, বাথরুমে অবাঞ্ছিতভাবে জল পড়া। চান হয়ে গেল, শাওয়ার বন্ধ, কিন্তু অজস্র, মানে শাওয়ার থেকে কেমন হয়, শাওয়ার বন্ধ করে দেওয়ার পর ফোঁটা ফোঁটা জল পড়ে সবারই, সেটা স্বাভাবিক। কতক্ষণ পরে, 1 মিনিট কি 2 মিনিট, বড় জোর 3 মিনিট, কেউ ঠিকভাবে বন্ধ করতে না পারলে, তার বেশি পড়ার কথা না। হ্যাঁ, দেখছে শাওয়ার বন্ধ করে, শাওয়ার বন্ধ কিন্তু অটোমেটিক জল পড়ছে, জল আস্তে আস্তে হলুদ হলুদ লালচে লালচে ভাব, জল পড়ে যাচ্ছে, রক্তমক্ত নয়, জল লালচে ভাব, জল পড়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাও প্লাম্বার দেখলো, এই দেখলো সেই দেখলো, তাতেও কোনো সুরা হচ্ছে না। আবার একটা সপ্তাহ পর ওটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি গেছি মোটামুটি ওনার বাড়িতে এই ঘটনাগুলি ঘটার 5 থেকে 6 সপ্তাহ বাদে, মানে যখন চলছে 6 সপ্তাহ, ঠিক সেই সময় আমাকে উনি ইনফর্ম করেছিল। তা আমি যাবার সময় যে সিমটমগুলো দেখাচ্ছে, আবার পুনরায় সেই সিমটম, বাড়ি ভাঙা, বাড়ির এই সাইডগুলো ভাঙা, এবং পাশাপাশি কি হচ্ছে, ঘরে কোথাও থেকে সন্ধ্যাবেলা করে বিভিন্ন আর্তনাদের আওয়াজ আসা। হ্যাঁ, মানে বাচ্চা হোক বয়স্ক হোক, কোনো আর্তনাদের আওয়াজ, যাও চিরচিৎকার কোনো একটা আওয়াজ আসা। হ্যাঁ, শুনতে অবাক হতে পারে অনেকে, কিন্তু এটা বাস্তব সত্যি, এটা হয়েছে, এরকম আওয়াজ আসা। বিভিন্ন তান্ত্রিকের কাছে গেল, আমি গিয়ে যা দেখলাম, যে বিশ্বাস করবে না, এই ধরনের এই কাজগুলো, এইগুলো ক্ষতি করেই করা হয়, মানে চালান মারফত করা, এগুলো নিজে থেকে হয়নি। কোনো ভৌতিক শক্তি অনেক সময় নিজে নিজে কোনো প্রতিশোধ বা কোনো রাগ ক্রোধ নয়, চালান করে করা হয়েছে। যে চালান করেছে সেটা ওনার আপন যা। ওনাকে তো আমি ভিডিও মারফত আবারও বলে দিই, যে অনেকেই আসে যে কে করেছে না করেছে, আমি কিন্তু বলি না, ওনাকেও বলিনি। যখন ওনার উপকার হয়ে গেছে তখন উনি পরে জানতে পেরেছে, বুঝতেই পেরেছে যে ওনার যা। ঠিক আছে, আমি বলে দিই যে যদি কাটান হয়ে যায়, যদি তার দিকে যায়, তাহলে তার কোনো না কোনো ক্ষতি হবে, সে ক্ষতি দেখলেই বোঝা যাবে। মৃত্যু হয়তো হয় না, এবার হতেও পারে, যদি যেমন কিছু হয়, সেটা আমার হাতে থাকে না কোনো কিছুই। এগুলো সেই শক্তির উপর ডিপেন্ড করে, যে সে কি চালন করেছিল, তার উপর কাটান করে কি হতে পারে। ঠিক আছে, তা তার বিভিন্ন রকম ভাবে দেখা যাচ্ছে গিয়ে, যে কাটান যখন আমি করলাম, কাটান করতে আমার টাইম লাগলো 3 থেকে 4 দিন টানা, প্রত্যেকদিন যেতে আসতে হয়। এবার আমি অনেক থাকতে পারতাম, কিন্তু থাকেনি, তার কারণ বাড়িতে ঠাকুর আছে, পুজো পাঠ আছে। ঠিক আছে, আর সে বাড়ি তো ছাড়া, আমরা জানি, আমি হ্যাঁ, গেছি। আর বাড়ি ছাড়া আমি থাকবো না কোনো জায়গায়, এটা আমার নিয়ম। একান্ত খুব দূর না হলে, বারাসাত আর কতই বা দূর, নিয়মিত গাড়ি করে প্রত্যেকদিন যাওয়া যায়। নিশ্চয়ই। হ্যাঁ, এই বারাসাত বলছি, বনগাঁ, বনগাঁর কত দূর, নিয়মিত গাড়ি করে প্রত্যেক দিনই প্রায় যাওয়া আসা করা যায়। ট্রেনেই প্রত্যেকদিন যাওয়া যায়, আমি তো গেলে গাড়িতে এই জিনিসপত্র নেই, সে তো সবাই জানে। হুম, তা সেই রকম। তা 4 দিন ওরকম কাজ করেছিলাম, 5 দিনের মাথায় দেখা যাচ্ছে ওনার যা রক্ত বমি হচ্ছে, প্রচন্ড রক্ত বমি হচ্ছে। বিপরীত মানে ওনার কাছে চলে গেছে যিনি করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওনার গায়ে চলে গেছে, বিপরীত হয়ে গেছে। হওয়ার দরুন সেই মহিলা
মানে ব্লিডিং হচ্ছে প্রচণ্ড পরিমাণ, আর সে নিজেই স্বীকার করছে যে আমি ভুল করেছিলাম, আমি যা করেছি ভুল করেছি, শুধুমাত্র কয়েকটা সম্পত্তির লোভে করেছি। এবং ওনাকে মদত দিয়েছে ওনার বাপের বাড়ি থেকে। মহিলাটা একার দোষ বলবো না, এবার মদত দিলে শুনবি বা কেন, উনি তো আর ন্যাকা নয়, এটা ধামড়া বয়স্ক মানুষ, পরিষ্কার কথা, ঠিক আছে। অত তো ইজি না ব্যাপারগুলো। এত ইজি না, কেউ বললেই আমি করে দেবো, কেউ আমাকে বলে দিল বোম মেরে দাও, আমি বোম মেরে দেবো নাকি, এটা ধীরে বুড়ি বয়স্ক মানুষ 60-70 বছরের, এইভাবে ভাষা বলছি, আমাকে পডকাস্টে প্রচুর লোক জানে, এই উল্টোপাল্টা বললেই আমি এরকম বলি, নিয়ম। যাই হোক, তা সেরকম ব্যাপার, তা সেই রকম জায়গা থেকে দেখা যাচ্ছে সে স্বীকার করলো, তাদের বোঝা গেল যে সে মানুষ করেছে। এখন ওনার বাড়িতে কাটান করে দিয়ে আসার পর দেখা যাচ্ছে যখন ওনারও ক্ষতি, মানে ওনার জায়ের যখন ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে যতগুলো সিমটম ছিল কিন্তু ওনার জায়ের ঘরে যাচ্ছে, পরে তারাও কাটান করে, ঠিক আছে, আমাকে দিয়ে। আর তখন আমি চট করে করতে চাই একটাই কারণ, যে একটু ভোগা উচিত, অন্যায় যেহেতু করেছে, হুম, দোষটা তো উনিই করেছেন, একটু ভোগা উচিত। আর যে তান্ত্রিক এগুলো করে তাদের তো জীবনে কখনো ভালো হবেই না, আর এইসব জিনিস তাদের দিকেও যাবেই যাবে, সেটা তো আর আমরা জানতে পারবো না যে কোন তান্ত্রিকের কাছে গেছে, মানে তারা জানতে পারবে না, গণনা করলে সবই ধরা পড়ে, তান্ত্রিকের মুখ অব্দি ধরা পড়ে, কিন্তু কেউ রিকোয়েস্ট করবেন না, আপনাদের বলা যাবে না, পরিষ্কার কথা, ঠিক আছে। তান্ত্রিকের নাম বলুন, এই বলুন, এগুলো শুনে লাভ নেই, মুক্ত হওয়া নিয়ে কথা। ঠিক আর অনেকে মনে একটা প্রশ্ন থাকে, আমি সিকিওর হব কি করে, মানে তার থেকে বেঁচে বেঁচে থাকবো কি করে, এরকম কোনো ব্যাপার না, যে আপনার যে শরীর বন্ধের কবজ আছে, আপনাকে যে বাস্তু বন্ধ করা হবে, এটা কোনো ব্যক্তি বিশেষে করা হয় না তো, যে অমুক ব্যক্তি শুধু ক্ষতি করতে পারে, যারা যারা ক্ষতি করবে যাতে কেউ না করতে পারে, তাহলে আপনি আর নতুবা করে কি সিকিওর হবেন কারোর থেকে, তাই কি না? ঠিকই। সুতরাং এটা জানা মানে অনর্থক জানা, আর শুধু করা মানে বিব্রত করা, এগুলো আমি কাউকে বলি না। হ্যাঁ, তাই হচ্ছে ঘটনা। তার কাটান হয়ে যাওয়ার পরে যখন ওনার বাড়িও কাটান করলাম, তখন দেখা গেল যে এই সমনের শক্তিগুলো প্রচন্ড পরিমাণের ক্ষতি তো করেই, এই শক্তির একটা নামও আছে, এই শক্তিটা পাঠান করেছিল, এই একটা নামও আছে। হ্যাঁ, এই একটা নাম আছে, নামটা তুমি বলতে নামটা চাও? বলছি না, একটা গোপন নাম আছে, ঠিক আছে। একটা জিনিস সুদীপ, তুমি যতদিন ধরে এই ধরনের লাইনে কাজ করছো, এর সাথে সাথে তুমি বান বশীকরণ এই ধরনের কাজও তুমি করছো। বান কাটাই, না, তুমি বান যদি দরকার পড়ে তুমি কাউকে করো না? দেখো ওটা বান করি না, যদি এমন হয়, এরা বহুত মানুষের রিকোয়েস্টে আছে বলার জন্য, বলেছিল যে আপনি বলুন না জানবো কি করে, পরিষ্কার বলে দিই। ধরো শত্রু দ্বারা প্রচন্ড আক্রান্ত, সেই শত্রু আছে বা আছে এমন অবস্থা, আমি ভেবে চিন্তে দেখে ওটাকে বান মারি না, ওটাকে সরিয়ে দিই, শত্রুটাকে পুরো ভিজিবল করি তার জীবন থেকে, পৃথিবী থেকে না, সরিয়ে দেওয়া যায় শত্রু তাকে। দমন করো তো? দমন করি, সরিয়ে দিই, ঠিক আছে, শত্রুকে স্তম্ভন করা যায় বিভিন্ন ভাবে, এগুলো করি। হুম ওকে। ধরো কেউ অফিসে কাজ করে, তাদের বসের সাথে বা আরো যারা কলিগস আছে তাদের সাথে ভালো সম্পর্ক নেই, হুম তো সেখানেও তো শত্রু দমনের একটা কাজ সেখানে হতে পারে। শত্রু যদি ভালো সম্পর্ক নেই, তাহলে শত্রু দমন না, তাহলে তাদের আকর্ষণের মতন কিছু করে দেওয়া যায়, এই ব্যক্তিকে কিছু আকর্ষণীয় জিনিস সঙ্গে রাখার ব্যবস্থা করে দেওয়া, যাতে সবাই অ্যাট্রাক্ট হয় অফিসে, সেটা করা যায়। এবার স্পেসিফিক কোনো একটা, ধরো বস একজনকে করবে, তাহলে বসের নাম ফটো দিয়ে সেটা করা যায়, শুধু সেই আকর্ষিত হবে। হুম ঠিক ঠিক। সেক্ষেত্রে আমি ডেমনিক একটা কাজ করে থাকি, যেমন? সিত্রিকে দিয়ে, প্রিন্স সিত্রিকে দিয়ে মানে এরকম কোনো ঘটনা করে কাজ করি। করেছো, হ্যাঁ সেটা যদি হ্যাঁ রাখো একটু। হ্যাঁ, ঘটনা বলতে অফিসের ব্যাপারে সিত্রির একটা কাজ করেছিলাম, সেটা রাখছি, তার চেয়েও এটা বেশি পাওয়ারফুল, চিত্রীকে যে আকর্ষণ করেছিল, বশীকরণ, লাভ স্পেল, লাভ অ্যাট্রাকশন স্পেল, খুব ভালো। মানে এক দিদির সঙ্গে এক মানে তার হাজবেন্ডই বলবো, তার যে আগে যে হাজবেন্ড তিনি মারা গেছেন, তারপর যার সঙ্গে সম্পর্ক ছিল, মানে মারা যাওয়ার পর, সেটা তো অবশ্যই বৈধ সম্পর্ক রাখতেই পারে, সে কিন্তু মারা গেছে হাজবেন্ড, কিন্তু হাজবেন্ড থাকাকালীন যদি অন্য কোনো যেত, আমি কখনোই কোনো অবৈধ কোনো কাজ এখানে করা হয় না। অনেকেই রিকোয়েস্ট করে ফোন করে, তারা ভিডিওটা দয়া করে ভালো করে দেখবেন, তবেই ফোন করবেন, কোনো অবৈধ কাজের জন্য রিকোয়েস্ট করবেন না, বিব্রত করবেন না, পরিষ্কার কথা, ঠিক আছে। তা সেই রকম ভাবে তা ওনার যে যার সঙ্গে কি সম্পর্ক ছিল, বিয়েও হয়েছিল, রেজিস্ট্রি হয়েছিল, সে ওনার বাড়ির মদতে, মানে ওই ভদ্রলোকের আর কি বাড়ির লোকের মদতে তাকে ছেড়ে পুরো চলে যায়। হ্যাঁ, কিন্তু পাঞ্জাবি, যে লোকটা মানে পাঞ্জাবি, শিখ ধর্মের যারা পাঞ্জাবে থাকেন যারা, পাঞ্জাবি ভদ্রলোক, সে চলে যায়। তা বহু দিনের সম্পর্ক, এক্সাক্ট টাইমটা আমি ঠিক বলতে পারছি না, আমার কাছে উনি ফিডব্যাক দিয়েছে, সেটা দেখলে বুঝতে পারবো, শেয়ারও করেছি আমি ফেসবুকে, যে বহুদিনের সম্পর্ক ছিল ওটা, কত বেশ বছর, 4-5 বছর তো মনে হয়, তার বেশি হবে, ওই কম না। তা চলে গেছিল, বহু জায়গায় উনি খরচ করেছে টাকা পয়সা, অনেক জায়গায় গেছেন, কিছু হয়নি। আমার কাছে এসেই যে কাজ হয়েছে তা না, আমার কাছেও 2-3 মাস টাইম লেগেছে, সিত্রিকে দিয়ে আমি কাজ করেছি, ফলাফলের মালিক ওপরওয়ালা স্বয়ং নিজে। হ্যাঁ, আমি কেউ না, আমি ওই জন্য কোনো গ্যারান্টি দিই না, ওনাকেও বলেছি কোনো গ্যারান্টি দেবো না, চেষ্টা করবো। তা সিত্রিকে দিয়ে তখন লাভ স্পেল করা হয়েছিল,
টাফসেল পড়ার কিন্তু 1.5 মাসের মধ্যে উনি যোগাযোগ করেছে। ইভেন এখনো পর্যন্ত নিয়মিত যোগাযোগ করা, বাড়িতে আসার কথা বলা, এগুলো হয়েছে। এটা পিন সিত্রির জন্য, ঠিক এটা আছে। কেমন খরচ? সিত্রিকে দিয়ে স্পেল করাতে একটু খরচ হয়, তার কারণ সিত্রিকে স্পেল করাতে গেলে যে স্পেলগুলো করায় প্রত্যেকদিন একটা করে রেড ওয়াইন দিতে হয় একটু ভালো মতো টাকার, একটা গোটা রেড ওয়াইন, ঠিক আছে। এবং তাকে অফারিং করতে হয় কিছু আরও বেশি আলাদা জিনিস আছে, রোজ চকলেট, অনেক কিছু অফার করতে হয়। এবার নিজের একটা এনার্জি লস হয়, ডেমন দিয়ে কোনো কিছু কাজ করতে গেলে একটা এনার্জির তো ব্যাপার থাকে, এনার্জিটা লস হয়, ঠিক আছে। সুতরাং সিত্রিকে দিয়ে স্পেল যদি করা যায় মিনিমাম তোমার 10-এর মতন খরচ হবেই, ঠিক আছে। কিন্তু কাজ মানে হবে? হবে, আশা করা যায় ভালো মতন কাজ হবে। কারণ তুমি গ্যারেন্টি দাও না। না, আমি তো গ্যারেন্টি দিই না। এনার্জির প্রতি কাজ যে করবে তন্ত্রে কোনো ঠিকই, গ্যারেন্টি নেই, কারণ এটাই এই ব্যাপার। জিনিসটা তুমি একমাত্র মানুষ যে অনেস্টলি এই জিনিসটা বলে, হুম। কারণ বাদ বাকি লোকেরা এই জিনিসটা অনেস্টলি বলে না। না, ওরাও বলে টাকা নেওয়ার পরে। টাকা নেওয়ার পর হ্যাঁ। এবার এরকম হয় যে অনেকে বলে যে টাকা যদি কাজ না হয় টাকা ফেরত। হুম। এর আগের বারেও আমরা আলোচনা করেছিলাম, এরকম বলে তার, এবং বলার পর দেখা যায় যে অন্যরকম একটা আচরণ তাদের মধ্যে দেখা যায়। সেটাও ঠিক না। আগে থেকে তুমি বলে দাও যে হবে কি হবে না, কি বা গ্যারেন্টি দিচ্ছি না, পরিষ্কার কথা। সেটাই। টাকা ফেরত দেবে কে? সে থাকলে তো দেবে, সে তো ফোনই ধরে না যে টাকা ফেরত দেবে, ঠিক আছে। আবার টাকা ফেরত এরকম আছে, 15,000 টাকা খরচ করে যে টাকা ফেরত দিচ্ছে 2,000 টাকা, কেন? না, এটাই খরচ হয়েছে, এটাই আমার কাছে ছিল, বাকিটা তো সব খরচ হয়ে গেছে, ঠিক আছে। সে যদি 2,000 থেকে 13,000 ফেরত দিত তাহলে আমি বুঝতাম যে না, পুরোটা ফেরত দিচ্ছে, অবশ্যই কিছু টাকা রাখবে। সে তো খেটেছে, নাই হতে পারে কাজ। হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে যখন যাও তখন তো গ্যারান্টি চাও না। ঠাকুরমশাইকে দিয়ে যখন পুজো করাও, ঠাকুরমশাই তো সংকল্প করে পুজো করেন, গ্যারান্টি চাও? চাও না। এখানে আসলে গ্যারান্টি কেন চাও? হ্যাঁ, মানছি একদল লোক ঠকায়, একদল লোক অবশ্যই ঠকায়, কিন্তু তোমাদেরকেও তো মানে বুদ্ধি রাখতে হবে যে যে কাজটা করতে যাচ্ছে সেটা এনার্জির উপর ডিপেন্ড করে যাচ্ছে, ঠিক আছে। এখানে যে কাজ করছে সে গ্যারান্টি দেবে কি করে? আর যারা গ্যারান্টি দিয়ে করছে তাদের কাছে গিয়ে তো দেখছো কি হচ্ছে, 3 দিনে কাজ হচ্ছে, কিরম কাজ হচ্ছে সে বোঝাই যায়। 3 দিনে হয় কোনো? হ্যাঁ, 3 সেকেন্ডে হয়ে যাচ্ছে, ব্যানারে লিখছে 3 সেকেন্ডে গিয়ে বশীকরণ হয়ে যাবে, চোখের পলকে বশীকরণ। এ একটা ফালতু কথাবার্তা যত। মানে গেঁজাখড়ি কথায় যারা বিশ্বাস করে তার মানে তুমি ঠকার জন্যই পৃথিবীতে জন্মেছো, যেখানেই যাবে সেখানেই ঠকবে, তোমার বেসিক বুদ্ধিই নেই, নলেজ নেই কোনো। হ্যাঁ। শ্রীদীপ, তুমি কিছুদিন আগে এমন একটা জায়গায় গেছে যেটা হচ্ছে গুপ্ত সাধনার একটা হুম। জায়গা, আমি নাম নিচ্ছি না, অনেকে হুম। বুঝতে পারবে আশা করি। সেখান থেকে হুম। তুমি অনেক কিছু শিখেছো, জেনেছো, এবং বর্তমানে তুমি ওটার জন্যই প্রসিদ্ধ হয়ে রয়েছো। আমি তো প্রাচীনে ওনার ওখানেই করেছি, মানে ওখান দিয়ে তোমার এবং সিদ্ধি লাভ কলকাতায় আমার বলতে একজন গেলে। গুরুদেব, হুম। উনার কাছেও আমি উনি আমাকে পুরো মানুষ করেছেন, কলকাতায় একজন গুরুদেব যাকে বলে, মানে এই সমস্ত বিষয় থেকে শুরু করে। হ্যাঁ। তাদের কাছে কৃতজ্ঞ, ওনারা না মানতে বারণ করেছে জীবনে, প্রচার বিমুখ ব্যক্তি তারা, অবশ্যই। হ্যাঁ। তো আমি আজকে তোমার কাছ দিয়ে ওই বিষয় নিয়ে কিছু কথা কি জানতে পারি? দেখো, যেখানে গিয়েছি সেখানে এমন কিছু গোপন জিনিস করা হয় বা এমন কিছু গোপন সাধনা করা হয় যেটা নিয়ে এখন প্রচুর মানুষ, সে কি বলবো, একটা প্রচারের জায়গায় চলে এসছে। সর্বোপরি একটাই কথা যে এইগুলো সঠিক নয় প্রচার করাটা। তার একটাই কারণ, ওই যে জায়গা, সেখানে কিন্তু প্রচারের আলো, প্রচারে নিয়ে চলা, যারা প্রচারের সামনে আসছে ভিডিও মারফত, তারা কেউ প্রকৃত ওখানকার নয়। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, এই তন্ত্র সাধনা যারা করছেন বা যে ধরনের সাধনা তারা করছেন, সাধারণ মানুষকে তো সেবা দেওয়ার জন্য। হুম। তো সাধারণ মানুষ যদি, আজকালকার দিনে সাধারণ মানুষরা জানবে কি করে? তারা তো এটা প্রচারের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমেই জানবে। হুম। সেটা কেন ভুল, কেন এটা? এটাই ভুল, একটাই কারণ আমি বলবো, সাধারণ মানুষের উপকার করা আর নিজেকে জাহির করে উপকার করা এক নয়। সাধারণ মানুষের উপকার করা মানে, ধরো হুম। একটা মানুষ, উদাহরণস্বরূপ বলছি, রাস্তা দিয়ে আসছে, তার এখন জল পিপাসা পেয়েছে, তার জলটা দরকার, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, 20 টাকা দিয়ে তাকে একটা জল কিনে দিলাম, এটা হচ্ছে সাধারণ মানুষকে সেবা দেওয়া, হুম। ঠিক আছে। কিন্তু জলটা দেওয়ার পর আমি 5 টাকা স্টেশনের চারদিকে বললাম, ওই কোণে একটা লোক অসুস্থ ছিল, আমি 20 টাকার ঠান্ডা জল কিনে দিয়ে আসলাম, এটা হচ্ছে প্রচারের জন্য সেবা করা। ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব আমার গুরুদেব বলছেন যে শিবরূপে জীব সেবা, এবং জীব সেবা, এই শিবরূপে জীব সেবা 3টে ভাগ বলেছেন। একটা হচ্ছে উত্তম সেবক, মধ্যম সেবক, অধম সেবক। অধম সেবক মানে যারা সেবা করে না, সেবাই করছেন, অধম। মধ্যম সেবক হচ্ছে তারা যারা নামের জন্য সেবা করে, মানে আমি দিয়ে আসলাম জিনিসটা, দিয়ে এসে সবাইকে বললাম, জানো তো ওখানে একজন অসুস্থ ছিল, আমি জল কিনে দিলাম, মরেই যেত লোকটা। হ্যাঁ, মানে কেউ যাচ্ছে, দাদা কোথায় যাচ্ছেন? এই তো এখানে যাচ্ছি। ও জানেন ওখানকার লোক অসুস্থ ছিল, তো আমি জল কিনে দিয়ে এলাম। এটা হচ্ছে মধ্যম সেবার মধ্যে পড়ে। আর উত্তম সেবা সেটাই যে দিয়ে এসেও কিছু বলেনি, কাউকে কিছু বলে না,
তাই তুমি যেখান থেকে যাচ্ছ সাধনা করছো, মানুষ আসে কি জন্য? উপকার পাওয়ার জন্য। উপকারটা কি করে পেলো সেটাই সে দেখবে। আমি কোথায় গিয়ে সাধনা করে এসেছি, গুয়াহাটি থেকে গেছি কিনা, কি তারাপীঠে গিয়ে বসেছিলাম কিনা, কি কালীঘাটে গিয়েছিলাম কিনা, কি ডেমন দিয়ে করছি কিনা, কি ভগবানকে দিয়ে করছি কিনা, কি রামকে দিয়ে করছি, কি রাবণকে দিয়ে করছি, তোমার অত জেনে রাখি। তোমার কাজটা হওয়া নিয়ে দরকার, কিভাবে কাজটা হবে তুমি সেটা ভাবো, তাই তো? কিন্তু এই যে বেশ কিছু জিনিস, যেমন এই যে ডেমনদের নিয়ে বললাম, সিত্রি, এরা গ্যাটিটিউড পছন্দ করে। অবশ্যই ডেমনরা গ্যাটিটিউড পছন্দ করে। ভিডিও মারফত ওনাকে গ্যাটিটিউড করলাম, বহুত মানুষের কাছে যাবে ওনার সম্বন্ধে, যে উনি কাজ, যে ওনাকে এই কাজটা উপকার পেয়েছে, গ্যাটিটিউড দিচ্ছে ওনাকে, অবশ্যই এটা করা যায়। কিন্তু আমাদের বিশেষ কিছু জিনিস আছে গোপন, গুরুমুখী বিদ্যা যেহেতু আমি করে থাকি, এটা শাস্ত্রে উল্লিখিত নয়। গুরুমুখী বিদ্যার প্লেস কোথায়, গিয়ে তুমি কি করে এসছো, এই যে তুমি একটা কথা বলে সাধনা, যেটা তুমি বলছো, আমি কিন্তু স্বীকার করিনি আমি সাধনা করে এসেছি। সাধনা স্বীকার করার জিনিস না, সাধনা স্বীকার করা জিনিস না যে আমি সাধনা করে এসেছি। এখন তো লোক ফেসবুকেও দিচ্ছে, দেখলাম, চললাম সাধনা করতে সাধন স্থলে। এইগুলো তো বিয়ে বাড়ি হয়ে গেছে, বিয়ে করতে যাচ্ছি চলো দেখো। এগুলো প্রকাশ্যে আনা জিনিস না, সাধনা খুব গোপন জিনিস। সাধনা যে করে আসছে স্বীকার করে আমি সাধনা করে এসেছি। তাহলে মানুষ জানবে কি করে সিদ্ধি? তুমি যেটা বলছো সে এই ঠিক মানুষ আছে। তান্ত্রিক হিসাবে জানুক হ্যাঁ, যে আমি তুমি একজন আজকেও তান্ত্রিক। কিন্তু এসছো প্রচারের জন্যই এসছো প্রচারের জন্য আমাদের। এসেছি। আমি এসেছি কি প্রচার, যে আমি একজন তান্ত্রিক, হ্যাঁ। একজন তন্ত্র সাধক। হুম। কিন্তু আমি দক্ষিণাকালী সিদ্ধ, আমি তারামা সিদ্ধ, বগলামুখী মায়ের হাতে রুটি খেয়ে এসেছি, ছিন্নমস্তা আমার বাড়িতে গিয়েছিলাম, উনি সেদিন অসুস্থ ছিলেন। এই ধরনের এই বক্তব্যগুলো রাখা, যে এই কথাবার্তাগুলো, এইগুলো হচ্ছে ভণ্ডাম চরম। আমি একজন তান্ত্রিক, প্রফেশনাল একজন তান্ত্রিক, একজন তন্ত্র সাধক, এটাই ঠিক আছে। গুরুদেবরা বলেছে তুমি তন্ত্র সাধক বলতে পারো নিজেকে। হুম। তার আগে আমি তন্ত্র সাধকও বলতাম না, শুধু শ্রী। এখন বলেছে বলে তন্ত্র সাধক বলছি, তন্ত্র সাধক। কিন্তু তার মানে কি তন্ত্র সাধনা করে এসেছি, মা কালীর বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, মায়ের সঙ্গে আমার নিয়মিত ফোনে ফোনে কথা, এরকম একটা ব্যাপার। এইগুলো হচ্ছে চরমতম ভণ্ডামি। এইগুলো আমি বলি কখনো বলা যায় না, যে বলে সে সঠিক নয়। এখন তো দেখছি ব্যানারের মধ্যে লিখছে পঞ্চমুণ্ডী সিদ্ধ, পঞ্চমুণ্ডী আসন সিদ্ধ, হুম। তারপর বেতাল সিদ্ধ, আবার কেউ কেউ আবার ছাপিয়ে চলে গেছে, লিখছে কি দেও সিদ্ধ, দেও বলে এক ধরনের শক্তি হয় তন্ত্রে, সেইটা সিদ্ধ। এগুলো মানে নামটা শুনে নিয়েছে কোনো জায়গা থেকে, সেটাকে নিজের সঙ্গে চালিয়ে দিয়েছে সিদ্ধ বলে। এই ধরনের ব্যাপারগুলো হয়ে গেছে। এইগুলো কখনো বলা যায় না, সেই শক্তিগুলোই বিরূপ হয়ে যাবে, তারা প্রচারেই আসবে না। মুন্ড সিদ্ধ, প্রকৃত যে মুন্ড জায়গায়, সে লোকের কাজটা করার সময় ছাড়া ওই মুন্ড নিয়ে ভিডিও করবে, হাতে তুলে এরকম ছবি দেবে ফেসবুকে, এই ধরনের ভণ্ডামো করে না। এটার জন্য সাধনা নয়। হুম। আর এইগুলো বয়সের অনুপাতও বিচার করা যায় না। তন্ত্র বয়স অনুপাত বিচার করা না। জ্যোতিষটা অবশ্যই বয়স ভিত্তিক, জ্ঞান ভিত্তিক একটা পাঠ। আগেও বলেছি, জ্যোতিষটা অনেক পড়াশোনার জিনিস, অনেক পণ্ডিত ব্যক্তি করতে মানে করা উচিত, অভিজ্ঞ ব্যক্তিকে করা উচিত। যেমন এখানে অনেক কি বলবো, জ্ঞানী অ্যাস্ট্রোলজাররা এখানে বসেন তোমার পডকাস্টে, যারা প্রকৃতই অভিজ্ঞ। এবং এরকম জ্যোতিষ যারা আছে, সে পরে কাকে কি ঠকাচ্ছে সেই ব্যাপারে আমি আসবোই না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা আসছে জ্যোতিষ হিসাবে, তারা অবশ্যই অভিজ্ঞ হওয়া উচিত। 6 মাস ইনস্টিটিউশনে যেতে পারলো না, নামের আগে শাস্তি বসিয়ে দিয়েছে নামের পিছনে, জ্যোতিষ হয়ে গেছে। এই ধরনের ভণ্ডামি, এটা জ্যোতিষ শাস্ত্রের অবমাননা। জ্যোতিষ তো বেদের নির্মল চক্ষু। জ্যোতিষটা বয়সের উপর ডিপেন্ড করে, পড়াশোনার উপর ডিপেন্ড করে, কে কতটা পড়েছে জানে, রিসার্চের উপর ডিপেন্ড করে। কিন্তু তন্ত্র বয়সের উপর ডিপেন্ড করে না, একদম নয়। তন্ত্র 10 বছরের শিশুর কাছে এমনই থাকতে পারে, যেটা 80 বছরের বুড়োর কাছে। এটা ঈশ্বরের দেওয়া দান। ভগবান কাকে কি করে দেবে? ঠাকুর নিগমানন্দ সরস্বতী দেব বলতেন যে মা চাইলে যোগীকে মুহূর্তে ভোগী করতে পারে, এবং ভোগীকে কয়েক মুহূর্তে পরম যোগী করে দিতে পারেন। এটা 80 বছরের লোকের কাছেও যেটা নেই, সেটা হয়তো 10 বছরের শিশুর কাছেও আছে তন্ত্রে। এই তন্ত্র মানেই শুধু লোক দেখানো তিলক নয়, আগুন জ্বালা নয়, চারদিকে ছোটাছুটি করা নয়। তন্ত্র মানে চুপ থাকা, নিজের আত্মোপলব্ধি করা, ঠিক আছে? তাই সনাতনের মধ্যেই তন্ত্র আছে, অন্য কোনো ধর্মের তন্ত্র নেই, এত বড় কথা। তন্ত্র মানে যেটা তনুত্রাণ ঘটায়, হুম। মানে দেহের ত্রাণ ঘটায়। অন্য ধর্মের কোনো জায়গায় তনুত্রাণ নেই, একমাত্র সনাতন ধর্মেই আছে। এখানে নির্বাণ মুক্তি সম্ভব, অন্য ধর্মে নয়। আর অন্য ধর্মই তো নেই, ধর্ম তো সনাতন একমাত্র, বাকিগুলো তো মত পথ। তাহলে শ্রীদীপ, তুমি একটা কথা বলো, যারা, তুমি তো এত অনেস্টলি কাজ করো, তোমার এখনো পর্যন্ত ব্যাড রিভিউ আমি পাইনি এখনো পর্যন্ত। এবং যারা পেজ, যারা আমাকে বলেছে বা ফোন করেছে, তুমি জানো, সে অধৈর্য হয়ে গেছিল বলে সে একটা ঘটনা ছিল, হুম। এবং সে খুবই মিসবিহেভ করেছিল, এবং তোমাদের মানে এটা হয়। হুম। এটা আমি কেন বলছি, এই নেগেটিভটা আমি কেন বললাম, হুম। দর্শকরা এটা বুঝতে পারবে। হুম। এটা বলার কারণটা হচ্ছে যে যারা যারা বিজ্ঞাপন দিচ্ছে হুম। বা যারা যারা সত্যিকারের ভণ্ড, তাদের কাছে কিন্তু লোক অনবরত যাচ্ছে। অনবরত যাচ্ছে একদম। কিন্তু যারা অনেস্টলি কাজ করে, যারা তুমি অনেস্টলি কাজ করছো, হুম। কম টাকায় কাজ করছো,
কিন্তু মানুষ কিন্তু তোমাকে বেশি প্রচারে আনছে না বা তোমাকে বেশি কিন্তু গ্রাহ্য করছে না। হুম যারা ঠকাচ্ছে, তুমি জানো আমরা আলোচনাও করছিলাম অফ দ্য ক্যামেরা যে হুম কারা কারা ঠকায়, কারা কারা কি করে। সো তারা কিন্তু মানুষের কাছে সেভাবে পৌঁছে পৌঁছে যাচ্ছে তারা ঠিক। হুম তারা কি কোনো ক্রিয়া করছে নিজেদের উপর যাতে মানুষকে ঠকানোর পরও তাদেরকে আমি এটা একসাথে কাজ করব? এটা কলিযুগ। হুম। এখানে ধর্মপরায়ণ ব্যক্তির জীবন সংশয় মানে জীবন সংশয়, অর্থ সংশয় এগুলো হওয়া স্বাভাবিক। আর যারা প্রচুর মানে অধর্মের পথে ইনকাম করছে তারা এই সময় এখন ঠিক থাকবে, তার কারণ এটা কলিযুগ। ঠিক আছে, এটাই সত্য কথা। এবার মানুষকে কয়েকটা বিষয় সিকিওর হতে হবে যে আমাকেও না, আমি আমাকেও বলছি যে আমাকেও একদম ডাইরেক্ট বিশ্বাস করে টাকা দিয়ে দেবেন না। আগে তো ভাবুন, দেখুন কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, তার কারণ এখন আমি আগের পডকাস্টেও বলে গেছি যে এখন গণনা করার জন্য 500 টাকা করে ভিজিট নিচ্ছি। হুম। তার একটাই কারণ আছে যে মানুষের কিছু কিউরিসিটি আছে, যে প্রশ্নগুলো একটা প্রশ্ন করে 10টা প্রশ্ন জিজ্ঞাসা করতে যায়, আর দরকার নেই। সবাই যখন 2000-3000 নিতে পারছে, আমি 500 নিলে এমন কিছু কম হবে না। ঠিক আছে, ওনার 500 টাকাটায় 12টা বাচ্চা খাওয়াবে, ওনারও ভাগ্য। হ্যাঁ, এটাই হচ্ছে ঘটনা। আমি এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি, সেখানে অনেকগুলো বাচ্চাকে আমি দেখভাল করতে হয়। জানি আমি সেটা। হ্যাঁ, সেটা নিয়ে আমরা আসবো এবং আমরা এটা একটা জিনিস জানতে চাইবো, যেটা হচ্ছে যে তুমি এতদিন ধরে তন্ত্র সাধনায় রয়েছো। সেখানে তুমি অনেক রকমের ক্রিয়া দেখতে পাও। তুমি এর আগে বলেছিলে এক ধরনের এই ব্যাঙের একটা ক্রিয়া বলেছিলে। হুম, তো এইবারে আমি নতুন কি শুনতে চলেছি? কাকা কাকি চালান, হ্যাঁ, কাকা কাকি চালান, বকাবকি শুনেছি, হ্যাঁ, অনেকেই বকাবকি শুনেছে, কাকা শুনেছি। কাকি অনেকেই শুনেছে। যারা গুরুমুখী বিদ্যায় আছে হুম, হুম, তারা হুম। কিন্তু জানে কাকা কাকি কি জিনিস। কি মানে কি কাজ কাকের করে এটা? কাকের হ্যাঁ, বান কাটা করে, বান মারাও যায়, বশীকরণ করা যায়, বশীকরণ কাটাও যায়। ঠিক আছে, কাকা কাকি দিয়ে আমি যত যেটা করে থাকি সেটা হলো কাটান করি ম্যাক্সিমামটা। হ্যাঁ, এবার এইগুলো কি বলতো, তন্ত্রের ওই গুরুমুখী বিদ্যাতে তো কোনো শেষ নেই। গুরুমুখী বিদ্যার কোনো শেষ নেই। স্বাস্থ্যগত কোনো কিছুর হয়তো একটা জায়গায় শেষ হতেও পারে, আমি জানি না ঠিক, স্বাস্থ্যগত তো আমি অত অভিজ্ঞ নই, না জেনে কোনো কিছু বলবো না। অনেক পণ্ডিত ব্যক্তি আছেন যারা ভিডিও দেখেন অবশ্যই। এবং এটাই আমি বলবো যে গুরুমুখী বিদ্যার কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, ওই যে আমি জায়গায় গেছি, ওখানে তো ঘরে ঘরে তান্ত্রিক গুণিনরা থাকেন। তান্ত্রিক গুণিন যারা, এনার কাছে হয়তো এটা আছে, ওনার কাছে সেটা, তারা কিন্তু এটা দিয়ে ব্যবসা করছে না। তারা, তাদের কাছে এই জিনিসগুলো আছে, তারা যদি কলকাতায় একবার চলে আসে না, বহুত শাস্তির ঝাঁপ বন্ধ হয়ে যায়। এত বড় কথা, তারা এগুলো নিয়ে ব্যবসাই করছে না, বংশ পরম্পরায় পেয়েছে, সাধনা করে পেয়েছে, সেই জিনিসগুলো তাদের কাছে রেখে দিয়েছে, উপযুক্ত দেখলে দেয়। তুমি গিয়ে 2 লক্ষ টাকা দিলেও তোমায় দেবে না হয়তো, যদি না যোগ্য মনে করে। আবার ও যদি যায়, তোমার ভাই বা যে হোক যায়, তাকে ধরো ভালোবেসে বিনা পয়সাতেই দান করে দেবে, যে জগৎহিতকর কাজে লাগিয়ে ওইগুলো। ঠিক আছে, সুতরাং এই কাকা কাকি যে বিষয়টা আমি বলছি, এইগুলোর উপরেও অনেক কিছু হয়। ঠিক আছে, যেমন চিয়ান বলে এক ধরনের শক্তি আছে, যেগুলো দিয়ে ক্ষতি করা যায় মানুষের। হ্যাঁ, এই চিয়ান শক্তিকে চালান করে মানুষের ক্ষতি করা যায়। এই জিনিসে কাটান আবার কিভাবে হয়, তারও অনেক বড় অনেক গোপন জিনিস আছে। এই গুরুমুখী বিদ্যার কোনো শেষ নেই। হ্যাঁ, কেউ যদি বলে আমি সব শিখে হয়েছে, মহামূর্খ। আমার তো এই কয়েক গুচ্ছা বয়স, আমি কি বা জানি। এর উপরে অনেক জিনিস আছে। তুমি কি এরকম কাজ করেছো? এক্সাম্পল কাক দিতে আগে পারো? দিয়ে আমি কাটান করেছি। হ্যাঁ, এক্সাম্পল বলতে দেখো, এটা আমি করেছিলাম অনেক দিন হয়ে গেছে, 23 সালেরও আগে, 22 সালের এরকম শেষ পেশ সময়। কাক আগি দিয়ে কাটান করা যায় কেমন ধরনের জিনিস, ধরো কাউকে জ্বালা বান মারা হয়েছে, এই ধরনের জিনিসগুলো কাটান করা যায়। ঠিক আছে, এবার একটা কথা আমি ভিডিও মারফত বলি, হুম, সেটা হুম। হলো অনেক মানুষ আসে, প্রেসক্রাইব করে যে আমাকে জ্বালাবান মেরেছে, আপনি ওইটা কাটানটা করে দিন। এটা করবেন না দয়া করে। তা এখন আপনি ডাক্তার নন, আপনি গুণিন নয়। ডাক্তারবাবুকে গিয়ে যদি বলেন একটা আমার পেটে ব্যথা হচ্ছে, চলুন চলুন অপারেশন থিয়েটারটা করে আমাকে অপারেশন করে দিন, উনিও করবেন না, যেমন তেমন আমরাও করবো না। আগে গুরুমুখী বিদ্যায় কাজ করতে চাইছেন, খুব ভালো কথা, আগে আপনাকে গণনা করে দেখতে হবে আপনার সমস্যাটা কি। বলছে না, গণনা করার প্রয়োজন নেই, আমি জানি আমার সমস্যা। তা আপনি যখন সমস্যা জানেন তার সমাধানও খুঁজে নিন। আগে তো গণনা করুন, দেখি কি সমস্যাটা আছে, আগে আমি পারবো কিনা সেটা তো দেখবো, আমার হাত দিয়ে হুম। কাজটা হবে কিনা, তারপর তো আমি কাজটা নেবো। আপনি বললেই আপনি টাকা দিলেন, কাটান করে দেবো, কি কাটান করবো কি না করবো, শ্যাঙ্ক না সাপ না ব্যাংক, কিছুই জানতে পারলাম না। এটাই মানুষের একটা ভুল, যে নিজে নিজে প্রেসক্রাইব করে দেয়। সমস্যাটা বলুন যে আপনার এই সমস্যা হচ্ছে, এবার সেই সমস্যার সিমটম ধরো এই ভিডিও আমরা বললাম জ্বালাবান, হুম। এবার কত ফোন এটা আপলোড হওয়ার পর আসবে জানেন, জ্বালা আমাকে জ্বালাবান মেরেছে। হয়তো দেখছি তার কিচ্ছু হয়নি, আমি গণনা করে দেখলাম কোনো সমস্যাই নেই তার। মেন্টাল ইস্যুর জন্য অনেক সময় শরীরে জ্বালা পড়া হয়, অনেক কিছু প্রবলেম হয়, হ্যাঁ, যা হ্যাঁ, ডাক্তার হ্যাঁ, হলে বলবে গণনায় তুমি ধরাই পড়ছে না। বলো তুই বা কি সেটা না বলবো? ধরা পড়লে দেখাতে আমি নাই বলবো না,
তার মন রাখার জন্য আমি হ্যাঁ বলে দেবো, এবার না বলে দেওয়া বা সেই 2 মাস পর গিয়ে বলে দাদা আপনি কিছুই জানেন না, সেই মহামূর্খ। কি বলবে? ওনার ভাগ্য ভালো আমি না বলেছি, অন্য চিটিংবাজে পাল্লা বললে হ্যাঁ বলে টাকা নিয়ে নিত, পরিষ্কার কথা। যেটা হবে না সেটা তো নাই বলবো, যেটা আপনার কোনো সমস্যা নেই, আপনি খামোখা আমাকে 6-7 হাজার টাকা দিয়ে কাটান করার প্রয়োজন নেই। আপনি ওষুধ খান, ডাক্তার দেখান, অন্য কোনো নয় দেখান জায়গায় যান যারা বলবে আপনার উপকার করতে পারবে, তার কোনো দরকারই নেই। তা কাগাগি দিয়ে মেন টপিকে আসে, কাগাগি দিয়ে কাটান করা যায়, বিশেষত জ্বালাবান, অগ্নিবান জ্বালাবান দুটো এক মতন হলেও একটু ডিফারেন্স আছে কিছুটা, যতটুকু আমি জানি, ঠিক আছে। এবং জ্বর বান, ধরো জ্বর চালান করে দেওয়া হয় না, জ্বরকেও চালান করে দেওয়া যায়, জ্বর বান বলে। জ্বর? জ্বর জয় বয় র, জ্বর হয়, জ্বর, ফিভার, জ্বর, বাবা, আমি ভাবছি যে জ্বর কি করে জ্বরকে চালান করে দেওয়া যায়, জ্বর বান, ঠিক আছে। এটা হয় হ্যাঁ, সিদ্ধি? গুরুমুখী বিদ্যা এমন কিছু চালানো যায় শুনলে অবাক হয়ে যাবে। সন্তানকেও চালান করে দেওয়া যায়, গর্ভস্থ সন্তানকে। এটা আমার গুরুদেবরা বলেছিলেন, কিন্তু সবটা বলতে বারণ করেছেন, বলবো না। গর্ভস্থ সন্তানকে চালান করে দেওয়া যায়। এসব নিয়ে কেউ রিকোয়েস্ট করবেন, এগুলো আমি করার জন্য আসিনি, এটা আপনাদের অভিজ্ঞতা জানানোর জন্য বললাম। রেখ বান আছে এক ধরনের, সে এক ধরনের রেখার মতো, ওটা বানের মধ্যে পড়ে। সব খারাপ কাজ বানের মধ্যে পড়ে না, কিন্তু যেগুলো বান বলে দিচ্ছি সেগুলো বান। জ্বর বান আছে, ঠিক আছে। ওই জ্বর বান ধরো এমন হতে পারে যে তার জ্বর কোনো মতো, নাকি আছে না জ্বর ছাড়ছে না, এমন কেস আমি পেয়েছিলাম লক্ষ্মীকান্তপুর দিক থেকে, যে জ্বর ছাড়ছে না, বহুত টেস্ট, ডাক্তার যেমন টেস্ট তো করবেনই। ধরো যতটুকু আমি জানি মেডিকেলের নিয়ম এখনকার দিনে 7 দিনের বেশি জ্বর থাকলেই তো টেস্ট করে, ব্লাড ব্লাড নেয় নাকি, যে কি জন্য হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গু, কি কত কিছু হতে পারে, ফিভার কোন কারণে হচ্ছে, কোন ভাইরাসের জন্য দেখার জন্য। তা সেরকম টেস্ট মেস্ট করে কিছু ধরা পড়েনি, ডাক্তারবাবু বলছে আমরা তো বুঝতেই পারছি না, আপনি ওষুধ খেয়ে যান, ভালো কোনো ডাক্তারকে দেখান, ভেলোর চলে যান, বড় বড় জায়গায় যান, ঠিক আছে, যেমন হয় আর কি, ডাক্তাররা যেমন করবেন। হ্যাঁ, এবার তা সেই রকম ভাবে উনি আমার কাছে এসেছিলেন এক আত্মীয়র কাছ থেকে, এই কাকাকি চালান করে, এই কাকাই কাটান করে তার শরীর থেকে ওই বান, এই জ্বর বানকে তোলা হয়েছে। এইগুলো সব প্রতিবেশীরা ম্যাক্সিমাম মারে, সবসময় যে প্রতিবেশী মারবে তাও না, কিন্তু ওনার কেসটা দেখলাম প্রতিবেশী মেরেছিল, জ্বর বান, জ্বরকে চালান করে দেওয়া যায়, সত্যি মানে এগুলো হয় সত্যি? একদম হয়। হ্যাঁ, আর প্রথম একটা ভিডিও আমি সেই দ্বিতীয় ভিডিওটা গড়ান বলে এক ধরনের চালান বলেছিলাম না, ওই গড়ান চালান এমনই হয় যে সেরকম যদি সাধক না হয়, আমি কেউ না, ঠাকুর সব, এমন যদি কোনো সাধক না হয় যে যত তুমি কাটবে তত তোমার বাড়বে, তান্ত্রিকে চলে যাবে আরো বেড়ে যাবে। ধরো আমি গেলাম, আমার কাছে উদাহরণ দিচ্ছি, কাউকে না, আমি গেলাম, আমি কাটান করে চলে এলাম, গাড়ি করে বাড়ি চলে এলাম সোনারপুরে, ব্যাস, তোমার শুরু? আমার না, তার বাড়বে, আরো বেড়ে যাচ্ছে? আরো বেড়ে এটা যাচ্ছে, কি করে? এটাই হয়। এর গড়ান চালানটা এর- নিয়ম এর চাই। কোনো প্রতিকার নেই? ওই যে আমি প্রতিকার করলাম কাটান, বললাম তো কিভাবে করলাম সেটা বলবো না, ওটা খুব গোপন জিনিস, কিন্তু ওটা কাটান করাও সম্ভব যদি সেরকম সাধক হয়, আমি কেউ না, ঈশ্বর করেছেন তাই। হ্যাঁ, সেরকম যদি সাধক হয়, ওই গড়ানকে তুমি যখন আবার চলে আসবে, আবার তোমার বেড়ে যেতে পারে, ভার করে দেওয়া যায় শরীরকে। ধরো একটা খারাপ জিনিস করে তোমাকে ভেঙে দিয়ে দেওয়া যায়, ধরো আমি তোমায় কাটান করলাম, করে তোমার শরীরে প্রোটেকশন দিলাম যাতে আর না করে, খারাপ পদ্ধতিতেও এমন কিছু করা যায়, খারাপটা করে তোমাকে এমন প্রোটেকশন, মানে বাইরে থেকে একটা আবরণ দিলাম যাতে সেই খারাপটাই না কাটানো যায়, বুঝলে। এত ধরনের বন্ধ করে দেওয়া যায়, শরীর বন্ধ সবাই শুনেছেন, বাস্তু বন্ধ শুনেছেন, অঞ্চল বন্ধ অনেকেই শোনেননি, খারাপ না। অঞ্চল অঞ্চল বন্ধ, এই পাকসার কাছে বসে যদি মন্ত্র উচ্চারণ করা যায়, পাকসার কাছে যতটা চাই, মানে একটা ভাগ আছে 2 কিলোমিটার 3 কিলোমিটার এরকম বন্ধ হয়ে থাকবে, কোনো ক্রিয়া ওই অবধি আসবে না। এগুলো কারোর বাড়িতে করার জন্য, এগুলো সাধক নিজের জন্য করে থাকে, সাধক নিজের বাড়িকে প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো করে, লোকের জন্য এগুলো করা যায় না। করবে করে, সাধক কি সারাদিন তার বাড়িতে বসে থাকবে এই কাজটা করার জন্য? এটা তো যতক্ষণ সাধক থাকবে ততক্ষণ করা যাবে, ঠিক আছে। ঠিক ঠিক। স্মৃতি, ব্যাপার আমরা অন্য একটা বিষয় ঢুকি। হুম, আমার এটা মনে হয় আহ, তোমার কোনো না কোনো একটা জায়গাটা ভয় আছে এই তন্ত্র সাধনায়, অবশ্যই। তাই জন্যই মনে হয় তুমি একটা এনজিও চালাও, এবং খালি তুমি না, তোমার সাথে আরো 6 জন মানে ছজন এর আছে, মধ্যে হ্যাঁ। একটা দিদি আছেন হ্যাঁ। যিনি হেড, হ্যাঁ। এবং আরো অনেকে আছে। হুম। তোমার কি কোনোভাবে ভয় লাগে যে আমি এই তন্ত্র সাধনায় আছি, আমার যাতে ফল খারাপ না হয়, কর্মফল খারাপ না হয়, তার জন্য আমি সেই বাচ্চাদেরকে সেবা দিচ্ছি? না, আমার এইটা মনে হয় না, তার কারণ আমি আমি আগে ফলো, এনজিওর ব্যাপারটা একটু শুনে নি, তারপর তুমি এটা বলো। আমার এনজিও হচ্ছে সোনারপুর চ্যারিটেবল ট্রাস্ট। হ্যাঁ, কোথায় আছে এটা? সোনারপুরি, আমার বাড়ির ওখানে সোনারপুর চ্যারিটেবল ট্রাস্ট বলে একটা এনজিও আছে, যার সঙ্গে আমি একজন খুব নগণ্য একজন ব্যক্তি, ওখানে আমি আছি। ওখানে আমি ওই একটু ডোনেশন টোনেশন করি, যেমন পাই, বাচ্চাগুলো সেখানে রবিবার দিন আঁকা শেখে। হুম, তারপর খাওয়া দাওয়া থাকে, পড়াশোনা থাকে, এখন তাদের ইচ্ছা আছে মার্শাল আর্ট করাবো, আস্তে আস্তে সেখান থেকে মার্শাল আর্ট করাবো, তাদেরকে সনাতন ধর্মের কাজে আনতে হবে। শিশু তো তারা সবাই তো প্রায় অনাথই বলতে পারো,
তাদের যদি কিছু করে দেওয়া যায়। এখানে অনেক ইয়ে আছে, মানে বাচ্চাদের মধ্যে অনেকে গুণী আছে যারা পড়াশোনায় খুব ভালো, আঁকে ভালো, মার্শাল আর্ট যদি করানো যায়, এরকম আরও ভবিষ্যতে আমার ইচ্ছা আছে তাদেরকে দিয়ে একটা বড় কিছু করানোর, তাদেরকে নিয়ে আর কি সঙ্গে করে। এটা আমি ঠাকুরের কৃপায়, ঠাকুর যতদিন আছে বিভিন্ন মানুষের দয়াতে এগুলো চালাতে পারি। আমি দর্শকদের বলবো, যদি আপনারা চান যে কিছু টাকা পয়সা দেবেন না, যদি চাল ডাল কিনে দেওয়া যেতে পারে, পেন, চাল, বা ডাল, আঁকার যেটাতে জিনিস। মানুষের মানে তাদের মানুষ কেন বলবো, সেই বাচ্চাদের সেবা করা যেতে পারে, হুম। সেটা আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট এবার করবেন। এখানেও কিন্তু কাজ আছে। এটা তাদেরকে আমি ডোনেট নিই। ধরো এই নীতিকা আছে, হুম স্পিড নীতিকার এখানে সিম্বল দেওয়া আছে, সিজিল দেওয়া আছে। নীতিকার উপর স্পেল করি তো বিজনেসের জন্য। নীতিকার স্পেলের নিয়ম হচ্ছে, যদি তোমার উপকার হয় হুম তোমায় কিছু ডোনেট করতে হবে, ঠিক আছে? তুমি হুম খুশি হয়। এবার ডোনেশনটা আমি বলি, আপনি আমাকে ধরুন আপনার কাজ করে দিলাম, নীতিকার আমি স্পেল করে দিই মিনিমাম 10,000 টাকার মতন, কিন্তু কাজ হবে, একদম ভালো কাজ হবে। এটা আমি ওনার ভরসাতেই আমি গ্যারেন্টার। হুম আমি কেউ নয়, একদমই কাজ হবে। একটু প্রেসেন্স রাখতে হবে আপনাকে। 2টো পূর্ণিমায় স্পেল করা হবে, খুব বেশি সমস্যা হলে 3টে পূর্ণিমা, মানে 3টে মাস। এই যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই আপনার কাজ হবে, হতেই হবে। আর এই কাজটা যখন আপনার হলো, বিজনেসটা ঠিক হলো, কিংবা জব পাচ্ছিলেন না, জব মাইন্ড রিলেটেড হেল্প করে উনি, মাইন্ড রিলেটেড হেল্প হলো, তাহলে আপনি যদি এনার দয়াতে 50,000 টাকা ইনকাম করেন, তাহলে একবারই আপনি 5,000 টাকা বা 3,000 টাকা ডোনেশন করতেই পারবেন একটা বাচ্চার জন্য, ঠিক আছে? তা সেই রকমই, তাদের থেকে বলি আপনি আমার এনজিওতে ডোনেট করুন। হ্যাঁ। তা তুমি বলছিলে আমাকে যে আমি কেন করি, মানে আমি কেন দিই। এটা পাপ পুণ্যের জন্য না, তার একটাই কারণ, দেখো, পাপ পুণ্য অবশ্যই আছে। হ্যাঁ। এবার আমি যেটা করি, আমার প্রত্যেকটা কর্মফল ঠাকুরের কাছে, গুরুর কাছে, ঠিক আছে? তাই জন্য আমি কোনো অবৈধ কাজ করি না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এটা পাপ পুণ্যের জন্য করি না। আমার যে ইনকাম থাকে, এতগুলো আমার ইনকাম হচ্ছে, সেই ইনকাম থেকে অসহায় বাচ্চাগুলোকে দেওয়া এটা কর্তব্য। আমাদের ধর্মে দানটাই মহৎ করে দেখানো, দেখানো না, মহৎ বলা হয়েছে। শ্রেষ্ঠত্ব দান, তার মধ্যে সেই শ্রেষ্ঠ দানগুলির একটি দান হচ্ছে বিদ্যাদান বা শিক্ষাদান। তা বাচ্চাগুলো যখন আঁকছে, পড়ছে, তো মহা ভালো। হ্যাঁ। কি পেলাম পাপ পুণ্য, দেখো, সাধক প্রকৃত যদি হয়, শ্রীমদ্ ভগবত গীতায় আছে, প্রকৃত যোগী সবকিছু স্পৃহা ত্যাগ করে, এমনকি পুণ্য নেব, কোনো কিছু স্পৃহা ত্যাগ করেই সে জগৎকে দেয়, ঠিক আছে? এটা না। আর আমি দিই অফারিং, আরো একটা কারণ হচ্ছে নীতিকার জন্য, স্পিড নীতিকা। আমি নিয়মিত নীতিকার সঙ্গে, মানে কি বলবো, অ্যাটাচে থাকি। নীতিকা আমাকে যে আর্ন দেয়, তার থেকে আমি কিছু টাকা ডোনেট করি, ঠিক আছে? আমার বাড়িতে, নিজের বাড়িতে আমার নীতিকা অল্টার আছে। হ্যাঁ, নীতিকার সঙ্গে আমি মোটামুটি ওনার এতে, কৃপাতে আমি প্রচণ্ড, কীভাবে বোঝাই, মানে অ্যাটাচ ওনার সঙ্গে, নীতিকার সঙ্গে। হুম। এই মানে তোমার নীতিকা নানান টাইপের কাজের সূত্র উনি করে দেন। অবশ্যই, নীতিকা প্রচুর হেল্প করে। নীতিকার সঙ্গে যেই হয়ে যায়, মানে যার সঙ্গে উনি কানেক্টেড হয়, সে ওনাকে কোটিপতি করে দিতে পারে নীতিকা চাইলে। এমনকি আমি নীতিকা, এবার তাকে কাজও করতে হবে, এটাও বলে দিচ্ছি। সে নীতিকার সঙ্গে কানেক্টেড হয়ে ঘরে বসে থাকলে নীতিকা মোহর ফেলবে না উপর থেকে। কাজে যাচ্ছে, কাজ পাচ্ছে না, তার জন্য নীতিকা হেল্প করতে পারে। ব্যবসা, চাকরি বাকরি, প্রমোশন করানো, এগুলো করতে পারে, ঠিক আছে? নীতিকাকে দিয়ে একজন পুলিশ অফিসারের প্রমোশন হয়েছে আমার কাছে। হ্যাঁ, তিনি আমাকে ফিডব্যাক জানিয়েছেন। হ্যাঁ। তা সেরকম ভাবে উনি যে জায়গাটা চেয়েছিলেন সেটা পাচ্ছিলেন না। আমার কাছে এসে নীতিকার সিজিল, নীতিকা অয়েল নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে, টাইম লাগে কিন্তু ওনার ক্ষেত্রে কি হয়েছে আমি জানি না, উনি নিজেই বলেছেন, আমি তোমাকে উঠে দেখাতে পারি। হ্যাঁ, যে উনি ফিডব্যাকটা দিয়েছে কেমন, যে দাদা আমি বুঝতে পারিনি 1 সপ্তাহের মধ্যে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছে, ঠিক আছে? নীতিকাকে দিয়ে কিন্তু উনি প্রমোশন, নীতিকা প্রমোশন করায়, নীতিকা অফিসের দিক থেকে প্রমোশন করায়। এমনকি ভিডিও আমরা বলছি, যদি কেউ নীতিকা কোর্স করতে চায় আমার কাছে, নীতিকার যে স্পেশাল কোর্সগুলো আছে, তারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে। নীতিকা কোর্স করাই মানে আমি। তুমি শেখাও হ্যাঁ, সেগুলো, নীতিকার উপর কোর্স করাই আমি। তন্ত্র শেখাও না? তন্ত্র শেখাই না, বিশেষ কিছু কোর্স করাই, যেমন নীতিকা কোর্স করাই, প্রিন্স সিত্রি কোর্স করানো হয়, ঠিক আছে? তন্ত্র বলতে গেলে মা বগলার উপর, বগলামুখীর উপর বিশেষ কিছু কোর্স আমি করাই। তার মধ্যে কিছু সাধনা থাকে, এবার সেটা ইচ্ছা, সে যদি করতে চায় করবে, না করতে চায় না করবে, এটা ব্যক্তিগত, এটা। ব্যক্তিগত ব্যাপার, করে নেওয়াটাই উচিত। খুব তো হার্ডলি কোনো নয়, কঠিন কিছু নয়। হ্যাঁ। বগলা মায়ের সাধনা, এবং বগলা মায়ের উপর যে কাজগুলো করা থাকে, শত্রু দমন, শত্রুকে সরিয়ে দেওয়া, এই ধরনের বিদ্যাগুলো করে শেখানো হয়, ঠিক আছে? এগুলো আমি নিজে শেখাই, যদি কেউ চায় যোগাযোগ করতে পারে। তো শ্রীদীপ, এই যে শিখবো আমি, ধরো না তোমার কাছে আমি নীতিকা শিখলাম, বগলামুখী মায়ের শিখলাম, হুম। তো এই যে শিখবো, এটাতে তো বগলা মায়ের প্রচন্ড বড় একটা কোর্স, এটা তো সময় সাপেক্ষ, টাকা সাপেক্ষ। না, সময় সাপেক্ষ বলতে, এটা শিখতে 3 দিন লাগে, কিন্তু প্র্যাকটিস করতে হয় নাকি নিজেকে বাড়িতে, সেটাই সময় লাগবে। আমি তো তাকে দিয়ে দেবো, হুম শক্তির একটা ব্যাপার থাকে, শক্তিপাতের মতন, সেটা করে দেওয়া হলো। হুম হুম শক্তিপাত খুব একটা বগলা মায়ের উপর লাগে না।
তাকে এটা দেওয়া হলো, বিদ্যাগুলো কিভাবে যন্ত্র বাড়িতে রাখবে, ঘরেতে কিভাবে প্রতিষ্ঠা করে করবে, হ্যাঁ, তাকে কিভাবে অ্যাক্টিভেট করবে, এগুলো আমি তাকে দিলাম। নীতিকার ক্ষেত্রেও তাই, নীতিকার সিজিল কি করে অ্যাক্টিভেট করবে, নীতিকার সঙ্গে কানেকশন বিল্ড করবে কিভাবে, কদিন লাগবে টাইম। এবার অনেকেই হচ্ছে ধরো এইটা লোভ করে চলে এলো যে না এলেই তো দাদা বলেছেন কোটিপতি হয়ে যাবো, কোটিপতি না হয়ে লাখপতি তো হবে, অবশ্যই হবে, কিন্তু আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে তো ধৈর্য রাখতে হবে, নীতিকার সঙ্গে কানেক্ট হতে হবে অন্তত একটা মাস। আপনি শিখে গেলেন, একটা মাস তার সঙ্গে কানেক্ট হতে হবে, কানেকশন যে বিল্ড কিভাবে করতে হয় সেটা আমি শিখিয়ে দিই তাকে। কিভাবে আপনি এক মাস মাসে কানেকশন বিল্ড করবেন, ওনাকে মাঝে মাঝে অফার করলেন, অফার না করুন, একটু ক্যান্ডেল জ্বালালেন, ওনার সামনে যে নিয়মিত যে প্রে গুলো আছে সেগুলো করলেন, ওনার যে ইএনএন যে মন্ত্র আছে, যে রাস্তা সাবে ফাবে নীতিকা, এই মন্ত্রকে বিশেষভাবে কিভাবে চ্যান্ট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা শক্তিপাত, শক্তিপাত তো আমি করতে পারবো, মানে আমি না, যারা শেখায় তারা করতে পারবে, সেটা নিজে করতে পারবে না। হ্যাঁ, তার জন্য যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়া দরকার। এবার সেই কারণে তাকে কিন্তু ওইগুলো মানতে হবে। যে আসলাম আমি আজকেরই কোর্স করলাম দাদা, কালকে সকাল আজ রাতে কোর্স করলাম, কাল তো 1 লাখ টাকা পাওয়ার কথা, পেলাম না তো, এটা কিন্তু হয় না। আপনাকে ধৈর্য রাখতে হবে, আগে তার সঙ্গে কানেকশন বিল্ড করতে হবে। যদি কানেকশন বিল্ড করতে পারেন, তিনি যদি চায় আপনাকে অবধারিত তিনি টাকা দেবেন, অবধারিত তিনি আপনার সঙ্গে মানে কানেকশন বিল্ড হয়ে গেলে অবশ্যই তিনি আপনাকে দেখবেন। কিন্তু তার জন্য আপনাকে কানেকশন বিল্ড করতে জানতে হবে, করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এমনকি আপনার হওয়া কাজ হচ্ছে না, সেটাও নীতিকা হেল্প করবে যদি আপনি নীতিকার সঙ্গে কানেকশন বিল্ড করেন। এবার আসছি বগলা মায়ের যে ব্যাপারগুলো থাকে, বগলা মায়ের সঙ্গে এটা শেখাতে কত টাকা নীতিকার কোর্স করাতে আমি মোটামুটি এক একজনে 3,000 টাকা করে নিই। 3,000 টাকা? এত কম প্রয়োজন হয় না, 3,000 টাকাই নেওয়া হয়। ঠিক আছে, 3,000 টাকাই কোর্স নেওয়ার জন্য নেওয়া হয়। ঠিক আছে, এবং তাকে করে দেওয়া হয়, 2-3 কোর্স করতে হয়। ঠিক আছে, তাকে কিভাবে কোর্স মানে কিভাবে অ্যাক্টিভেট করবে সব পদ্ধতি বলে দেওয়া হয়। একটা অ্যাক্টিভেট সিজিলও তাকে আমি দিয়ে দিই, মানে নিজের থেকে একটা অ্যাক্টিভেট সিজিল তাকে অফারে দিয়ে দিই যে আপনি রাখতে পারেন। ঠিক আছে, এগুলো করানো হয়। হুম, তো বগলা মায়ের বগলা মায়ের যে ব্যাপারগুলো থাকে ওটা একটু খরচ সাপেক্ষ, ওটা 7,000 টাকা মতন খরচ হয়, 7 থেকে 8 মতন। 8 হয় তার কারণ একটা অন্য জিনিস দেওয়া হয় তাকে, সেটা বলে দেবো যখন সে আসবে। হ্যাঁ, সেই জিনিসটা না পেলেও হবে, কিন্তু পেলে যদি ওটা পাওয়া যায় তাহলে বেশি কানেকশন বিল্ড করতে পারবে উনি। ঠিক আছে, বগলা মায়ের বিশেষ কিছু জিনিস দেওয়া হয়। হুম, তাকে অবশ্যই শক্তিমন্ত্রে দীক্ষিত হতে হবে, যে আসবে সে। যেমন আমার কাছে কোর্সটা করতে হচ্ছে শক্তিমন্ত্রে দীক্ষিত হতে হবে, কিন্তু আমি দীক্ষা দিই না, আগেই বলে দিচ্ছি, কেউ এসে বলবেন না যে আমি আপনার কাছে দীক্ষা নেবো, আমি দীক্ষা দিই না কাউকে। অবশ্যই কোনো ভালো গুরু সন্ধান করে তাকে আপনাকে শক্তিমন্ত্রের দীক্ষা পেয়ে তবে আপনি আসবেন বগলা মায়ের। নীতিকার জন্য কোনো দীক্ষার প্রয়োজন নেই, যে কেউ করতে যে পারে, কেউ করতে পারে। কেউ কেউ নিজের প্রসপারিটিস বাড়ানোর জন্য করতে পারে। হুম 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 সমৃদ্ধশালী হওয়ার জন্য করতে পারে। তারপরে সিত্রির যে কোর্সটা করানো হয়, সিত্রির কোর্সটা করানো হয় হচ্ছে লাভ স্পেল, যাতে ওয়েস্টার্ন তন্ত্রের অন্য যদি লাভ স্পেল করতে পারে, সবচেয়ে কথা নিজেরকে আকর্ষণীয় করে তোলার জন্য। ধরো তার কোনো ব্যক্তি কোনো সিত্রিকে দিয়ে কোনো অবৈধ সম্পর্ক বশীকরণ করার জন্য আসবেন না, যে আমি এইটা শিখে নিয়ে পাশের পাড়ার বৌদিকে ভেবেছিলাম খুব ভালো লাগে বশীকরণ করে নেবো, একদম আসবেন না, চরম ক্ষতি হয়ে যাবে আপনার, এসব ভেবেই আসবেন না। হ্যাঁ, সিত্রিকে দিয়ে কোনো আপনার নিজের ভালোবাসাকে ঠিক রাখার জন্য এগুলো আপনি নিজেরাই কোর্স করে করতে পারেন চাইলে। ঠিক আছে, এগুলো করানো হয়। সিত্রির উপর কোর্স করতে মিনিমাম 10,000 মতন খরচ আছে। 10,000? 10,000 মতন খরচ আছে, কারণ ওগুলো লাভের উপর থাকে এবং 5 দিন টানা করতে হয়, করাতে হয়। ডেমনিক কাজ না, এবং ডেমনিক কাজে তাড়াতাড়ি ফলটাও পাওয়া যায়, ফলটাও সেখানে কোনো পাওয়া যায়, ক্ষতিও হয় না। ক্ষতি হয় না। এইভাবে এই কয়েকটা ডেমন দিয়ে কাজ করলে ক্ষতি হয় না, যেমন সিত্রিকে দিয়ে করি আমি, কিং ক্লনিককে দিয়ে করে থাকি। আর আর তেমনটাই আর হয়। ধরো শ্রীদীপ, তোমার কাছে এটা যারা শিখছে, হুম যারা শিখলো, হুম তারা তো নিজেকেও আবার অন্যকে শেখানোর মতনই তুমি শিখিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই। মানে সেই পারমিশনটাও তুমি পারমিশন দাও? দিই অবশ্যই। এই যে কোর্সগুলো বললাম সেগুলো সে চাইলে নিজে পরের লোককে শেখাতেও পারবে। ঠিক আছে, বাহ, তবে 10,000 শিখে 1 লাখ টাকা শেখাতে যাবেন না, তাহলে আপনার বিপদ বাড়বে, এগুলো ঠিক নয়। ঠিক। এগুলো চরম ফালতু ব্যবসা। ঠিক আছে, আবার বগলা মায়ের সাধনা মানে এ যদি এরকম করতে থাকে যে সেই বড় বাজারের ব্যবসায়ীদের মতন, ওখান থেকে মাল এলো এখান থেকে সাপ্লাই হয়ে গেল, আপনি আজকেরই বগলা মায়ের কিছু শিখলেন, কালকেরই চলে গেলেন শেখাতে, এটা করবেন না। নিজে কানেক্ট হন, নিজে তো আগে বুঝুন, তাই কি না? তুমি ঠিকই। ধরো একটা রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেলে যে দীপ চলো এখানে খাবো, তুমি একা খেয়ে দেখতে হবে ভালো নিশ্চয়ই, লেগেছে খাবার, তবেই নিয়ে যাবে। নিশ্চয়ই। তুমি বগলামায়ের জিনিসটা শিখলে নয় শুধু পিডিএফটা নিয়ে নিলে, ভিডিওগুলো আছে রেকর্ড, একটু 2 মিনিট চালিয়ে দেখলে এই তো বগলামায় সাধারণ শেখাবো কাল দিয়ে, আসুন আসুন সবাই শিখুন। এই যে ব্যাপারগুলো করবেন না, এগুলোর জন্য আজ ধর্ম নষ্ট হয়ে গেছে। এগুলোর জন্য না, নিজে করুন, জানুন, 6 মাস টাইম দিন, 7 মাস টাইম দিন, নিজে শিখুন, লোকের কাজ করে দেখুন টুকটাক কাজ কেমন হচ্ছে, কাজ সঙ্গে কথা কানেক্ট হচ্ছেন আপনি, তারপর হুম হুম।
থ্যাংক ইউ সুদীপ আজকের পডকাস্টের জন্য। এবং আমরা একেবারে শেষের দিকে আছি। কোনো কথা কি আমার বা তোমার কিছু বলা বাকি থাকলে তুমি রাখতে পারো। আমি একটাই কথা বলি, প্রত্যেক ভিডিও শেষেই বলি, সবাই ধর্মের পথে থাকবে, স্বধর্মে থাকবে, সনাতন ধর্ম ত্যাগ করে কোথাও যাবে না, এটাই বলি। আর একটা কথা, আমার ভিডিও দেখে যারা আমার কাছে আসছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ধৈর্য ধরতে পারলে অবশ্যই আসবেন, বিশ্বাস নিয়ে আসবেন। আর কতগুলো কথা যে আমি এখন গণনা করার জন্য 500 টাকা ভিজিট নিয়ে থাকি, আপনি রাজি থাকলে গণনা করে জানতে পারেন। আর অনেকেই বলেন দাদা চেম্বার কোথায়, আমার কোনো চেম্বার নেই, চেম্বার আমি করি না, একসময় করতাম। এখন একটাই চেম্বার আশা করি করবো, সেটা আগামীতে জানানো হবে, কালীঘাটে কবে থেকে ওপেন হচ্ছে, ঠিক আছে? ওকে ওকে। আর একমাত্র সামনে আসতে গেলে ওই কালীঘাট চেম্বার, না হলে আমার বাড়ি, এই দুটোই আসতে হবে, মানে আপনাকে সামনে আসতে হবে, আর যদি না হলে অনলাইন কনসাল্ট করাতে পারেন। বাহ, থ্যাংক ইউ হ্যাঁ, শ্রীদীপ আজকে আমাদের এত সুন্দর করে শেয়ার করার জন্য। এবং আপনাদেরকে বলবো এতক্ষণ থাকার জন্য। এবং আপনারা আছেন যখন, যে আপনারা জানেন যে ওর একটা নিজস্ব এনজিও আছে যেখানে ও যুক্ত আছে, এবং সেই এনজিওতে কীভাবে কাজ করা হয় সমস্ত যদি জানতে চান বা কোনো কিছু ডোনেট করতে চান, তার জন্য নাম্বারে ফোন করলেই হয়ে যাবে শ্রীদীপ, একদম একদম। এবং সব কিছু তিনি বলে দেবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও তন্ত্র সাধক শ্রীদীপ, এবং ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার শ্রীদীপ।